সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো তাহলে শুরু করি। আজ আমরা আলোচনা করব জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য মানে জীবনের বৈচিত্র্য বা বিভিন্নতা। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি তৃণভূমি। এখানে দেখো কত ধরনের প্রাণী রয়েছে। গরু, ছাগল, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যেমন ঘাসফড়িং, প্রজাপতি, সাপ, ব্যাঙ, ইঁদুর, খরগোশ, আবার উদ্ভিদের মধ্যে রয়েছে ঘাস এবং বিভিন্ন ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ। এরা প্রত্যেকেই একে অপরের থেকে দেখতে, স্বভাবে, গঠনে আলাদা। এদের খাদ্যাভ্যাসও আলাদা। আবার এরা একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত। কিরকম? যেমন ঘাস খেয়ে বেঁচে থাকে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, ঘাসফড়িং, প্রজাপতি ইত্যাদি। এদেরকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে পাখি, ব্যাঙ। পাখি, ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করে সাপেরা। আবার সাপেদের খাদ্য হিসেবে গ্রহণ করে বাজ পাখি। ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে ইঁদুর। আবার ইঁদুরকেও খাদ্য হিসেবে গ্রহণ করে পেঁচা। ধরো কোনো কারণে এই অঞ্চলে যদি কীটপতঙ্গদের বিনাশ হয়, কীটপতঙ্গ মারা যায় বা বিলুপ্ত হয়ে যায়, তবে এই অঞ্চলে ব্যাঙেদের খাদ্যের অভাব হবে। ব্যাঙেদের খাদ্যের অভাব হলে সাপেদেরও খাদ্যের অভাব হবে এবং খুব এক্সট্রিম পর্যায়ে গিয়ে এরা বিলুপ্ত হয়ে যেতে পারে। এই যে এই বাস্তুতন্ত্র মানে তৃণভূমিতে যে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, তার একত্র সমাহারকেই বলা হচ্ছে এই তৃণভূমির জীববৈচিত্র্য। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ, প্রাণী এবং আণুবীক্ষণিক জীবসমূহের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি বাস্তুতন্ত্র গড়ে ওঠে এবং এই বাস্তুতন্ত্রে উপস্থিত নানা জীব বা প্রজাতির সমাহারকে, একত্রীকরণকে একত্রে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়ে থাকে। ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী জীববৈচিত্র্য হলো কোটি কোটি উদ্ভিদ, প্রাণী এবং আণুবীক্ষণিক জীব যারা বাস্তুতন্ত্রের মধ্যে অবস্থান করে একটি জীবন্ত পরিবেশ গড়ে তোলে, যেখানে প্রতিটি জীব প্রজাতি বাস্তুতন্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী জীববৈচিত্র্য হলো একটি অঞ্চলের মধ্যে জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্রের সমগ্রতা। এই জীববৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটিকে আমরা বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করতে পারি। কিরকম? প্রথমেই আলোচনা করব জিনগত বৈচিত্র্য বা জেনেটিক বায়োডাইভার্সিটি। জানা দরকার জিন কি। জিন হলো আসলে বংশগতির ধারক এবং বাহক, এবং আমরা এই জিন উত্তরাধিকার সূত্রে পূর্ববর্তী প্রজন্ম অর্থাৎ বাবা মার কাছ থেকে পেয়ে থাকি, তাই তো? কিন্তু এই জিন যা আমরা পেয়ে থাকি সেটা রিশাফলিং হয়। আমরা কিন্তু একে অপরের থেকে আলাদা। একটু উদাহরণ দিই। এখন তো আমের সিজন। আমরা যদি আমের কথা বলি, এই মুহূর্তে আমরা কত ধরনের আম ভক্ষণ করে থাকি? হিমসাগর, ল্যাংড়া, বেগুনফুলি, চৌসা, দাসেরা, আলফানসো। এরা প্রত্যেকে আলাদা স্বাদে, গন্ধে, কিন্তু সব মিলিয়ে আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই ভ্যারাইটির মধ্যে পার্থক্যটা কি জন্য? পার্থক্য জিনগত বৈচিত্র্যের জন্য, যা কিনা আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে পেয়ে থাকি। জিনগত পার্থক্যের ভিত্তিতে জীবেদের মধ্যে চারিত্রিক পার্থক্য নির্ধারিত হয়, অর্থাৎ একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রত্যেকটা জীবের জিনগত গঠন ভিন্ন হয় বলে এরা একে অপরের চেয়ে আলাদা। তাই একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যে সব পরিবর্তন বা রূপভেদ দেখতে পাওয়া যায় তাকেই বলা যায় জিনগত বৈচিত্র্য বা জেনেটিক বায়োডাইভার্সিটি। আমাদের কথাই যদি ধরি, আমি, তুমি, আমরা প্রত্যেকে আলাদা। আমাদের স্বভাব, নেচার, গড়ন সব আলাদা। কারোর চুল
স্ট্রেট, কারোর চুল কার্লি কোকড়ানো, কেউ বা লম্বা, কেউ বা রোগা, কেউ বা মোটা, কেউ বা ফর্সা, এক এক ধরনের। এটা কিন্তু জিনগত বৈচিত্র্যের জন্য। কোনো একটি প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য যত বেশি হবে, সেই প্রজাতি পৃথিবীতে তত বেশি দিন টিকে থাকতে পারবে। আর এই জিনগত বৈচিত্র্য যদি কম হয়, তাহলে পৃথিবী থেকে ক্রমশ হারিয়ে যাবে। অর্থাৎ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এই জিনগত বৈচিত্র্য ভীষণভাবে দরকার। প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতি বলতে আমরা কি বুঝি? নিজেদের মধ্যে প্রজননে সক্ষম জীবেদেরকেই বলা হয় প্রজাতি। অর্থাৎ কোনো একটি অঞ্চলে বা পরিবেশে যে বিভিন্ন ধরনের প্রজাতি দেখতে পাওয়া যায়, তাকেই একত্রে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। কোনো একটি অঞ্চলে যে উদ্ভিদ, প্রাণী, আণুবীক্ষণিক জীব দেখতে পাওয়া যায়, তার সমাহারকেই একত্রে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। এবার আমরা আলোচনা করব বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। দেখো, ছবিতে দেখা যাচ্ছে একটি অঞ্চল যেখানে নদী দুটো সমতল ভূমিকে ভাগ করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। আবার পার্বত্য অঞ্চলও দেখতে পাওয়া যাচ্ছে। এই নদীর মধ্যে যে ধরনের শ্যাওলা, উদ্ভিদ বা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যাবে, তা নিশ্চয়ই এই সমতল ভূমির উদ্ভিদ এবং প্রাণীদের থেকে আলাদা। আবার এই সমতল ভূমিতে যে ধরনের উদ্ভিদ, প্রাণী বা আণুবীক্ষণিক জীব দেখতে পাওয়া যাবে, তার থেকে পার্বত্য অঞ্চলের ভেজিটেশন, উদ্ভিদ এবং প্রাণী অবশ্যই আলাদা হবে। তাহলে এই যে একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন প্রাণীদের এবং উদ্ভিদ, আণুবীক্ষণিক জীবদের মধ্যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কোনো একটা বিস্তীর্ণ অঞ্চল যদি আমরা ধরি, তাহলে সেখানে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায়। যেরকম আমরা ছবিতে দেখলাম, জলাশয় বা নদীর বাস্তুতন্ত্র, সমতল ভূমির বাস্তুতন্ত্র, পার্বত্য এলাকার বাস্তুতন্ত্র। যে বাস্তুতন্ত্রের গঠন আলাদা এবং জীব ও প্রজাতিও আলাদা আলাদা ধরনের। এই বৈচিত্র্যকেই বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সংজ্ঞাটা কিরকম হবে? একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্র অবস্থান করে এবং একটি বাস্তুতন্ত্রের গঠন ও জীব অপর বাস্তুতন্ত্র থেকে আলাদা হয়। এই ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে জীব ও প্রজাতির যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, তাকেই বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকেও আবার তিনটে আঙ্গিকে ব্যাখ্যা করা যেতে পারে, যেমন আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য। চলো একে একে আলোচনা করি। তার আগে একটা কথা বলে নিই, কোনো একটা বিশেষ প্রজাতির সংখ্যা, তাকে আমরা বলবো স্পিসিস অ্যাবান্ডেন্স বা প্রজাতির প্রাচুর্য। আর কোনো একটি অঞ্চলে বিভিন্ন ধরনের যে প্রজাতি থাকে, যা একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত, তাদের একত্র সমাহারকে বলা হয় স্পিসিস রিচনেস। মানে কোনো অঞ্চলের প্রজাতির সমৃদ্ধি যদি বেশি হয়, আমরা বলবো যে সেই অঞ্চলে জীববৈচিত্র্য অনেক বেশি। যেমন কোনো একটা বাগানে যদি একই ধরনের গাছ থাকে, যেমন ধরো শুধুই গোলাপ গাছ, সেটা 100টা 200টা হতে পারে। আরেকটা একই আয়তনের বাগান, কিন্তু সেখানে শুধু গোলাপের চাষ নয়, সেখানে গোলাপ হচ্ছে, গ্যাদা হচ্ছে, রজনীগন্ধা হচ্ছে, গ্ল্যাডিওলাস হচ্ছে, 9 o'clock হচ্ছে, বিভিন্ন ধরনের গাছ হচ্ছে। তাহলে কোন বাগানের জীববৈচিত্র্য বেশি বলে তোমাদের মনে হয়? অবশ্যই যে বাগানে বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে, সেখানে স্পিসিস রিচনেস বেশি, অর্থাৎ সেই বাগানের জীববৈচিত্র্য বেশি। কি বোঝাতে পারলাম তো? এবার চলো আলোচনা করি আলফা বৈচিত্র্য। এখানে কাল্পনিকভাবে এই বৃত্ত দিয়ে একটি বাস্তুতন্ত্রকে বোঝানো হয়েছে। এই বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়েছে, রং, সবুজ, লাল, সাদা, কালো, এরা প্রত্যেকে এক একটি প্রজাতিকে নির্দেশ করছে। তাহলে এই অঞ্চলে কত ধরনের প্রজাতি রয়েছে? আমি সংখ্যার কথা বলছি না, কিন্তু স্পিসিস রিচনেস, লাল, সাদা, সবুজ, কালো, অর্থাৎ স্পিসিস রিচনেস রয়েছে এখানে 4। এটা 4 হবে, ঠিক আছে? তাহলে আলফা বৈচিত্র্য হবে এই অঞ্চলের 4। তোমরা একটু সংশোধন করে নিও। একই বাসস্থান বা একই বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবগোষ্ঠীর আভ্যন্তরীণ বৈচিত্র্যকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য।
এবার চলো বিটা বৈচিত্র্য আলোচনা করি। একটি অঞ্চলে ছোট ছোট বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায়, যেমন আমরা দেখলাম নদী, সমতল ভূমি, পার্বত্য অঞ্চল, তাই না? বলো। তাহলে এইরকম দুটো বা তার বেশি বাস্তুতন্ত্র বা বাসস্থান বা পরিবেশের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় বিটা বৈচিত্র্য। একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। স্লাইডে দেখো দুটো বড় বৃত্ত দিয়ে দুটো বাস্তুতন্ত্রকে বোঝানো হয়েছে, এ বাস্তুতন্ত্র এবং বি বাস্তুতন্ত্র। এ বাস্তুতন্ত্রে দেখো আবার কতগুলো রঙিন ছোট ছোট বৃত্ত রয়েছে যা এক একটি প্রজাতিকে চিহ্নিত করছে। কিরকম? এ বাস্তুতন্ত্রে কমলা, হলুদ, গোলাপি, সাদা, সবুজ এবং নীল মোট 6 ধরনের প্রজাতি রয়েছে। তাহলে এই বাস্তুতন্ত্রের আলফা বৈচিত্র্য হবে 6 মানে 6। আবার বি বাস্তুতন্ত্রে দেখো নীল, হলুদ, কালো এবং কমলা 4 ধরনের রঙিন বৃত্ত রয়েছে, অর্থাৎ 4 ধরনের প্রজাতি রয়েছে। তাহলে বি বাস্তুতন্ত্রের আলফা বৈচিত্র্য হবে 4। কিন্তু যখন আমরা এ এবং বি এই দুটো বাস্তুতন্ত্রকে তুলনা করব তাহলে আলাদা কি কি আছে? নীল তো দুটোর মধ্যেই আছে, আমরা ধরবো না। সবুজ শুধু এতে আছে, বিতে নেই, তাহলে আমরা ধরবো। সাদা শুধু এতে আছে, বিতে নেই, তাহলে আমরা ধরবো। গোলাপি শুধু এতে আছে কিন্তু বিতে নেই, এটাও আমরা ধরবো। এই 3টে প্রজাতি এ বাস্তুতন্ত্রের অনন্য প্রজাতি, যা বি বাস্তুতন্ত্রে নেই। আবার বিতে দেখো এটি কালো রঙের প্রজাতি রয়েছে যেটি অনন্য এবং এটি এ বাস্তুতন্ত্রে নেই, তাই তো? তাহলে 3 আর 1 4, টোটাল 4 হচ্ছে অনন্য প্রজাতি এই দুটোর মধ্যে। তাহলে এই দুটো অঞ্চলের বিটা বৈচিত্র্য হচ্ছে 4। কি বোঝাতে পারলাম তো? এবার চলো গামা বৈচিত্র্য নিয়ে আলোচনা করি। একটা বিস্তীর্ণ অঞ্চলে দুটো বা 3টে নয়, তার চেয়েও বেশি বাস্তুতন্ত্র থাকে বা ছোট ছোট পরিবেশ বা বাসস্থান হয়, তাহলে সেখানে প্রত্যেকের আলাদা আলাদা জীবগোষ্ঠী রয়েছে। এই সমগ্র অঞ্চলের সামগ্রিকভাবে যত ধরনের প্রজাতি দেখতে পাওয়া যায় একত্রে বলা হয় গামা বৈচিত্র্য। ছবিতে দেখো, স্লাইডে 3টে বাস্তুতন্ত্র দেখানো হয়েছে, এ, বি এবং সি। এতে দেখো সবুজ, নীল, কমলা, হলুদ, গোলাপি এবং সাদা সব মিলিয়ে 1 2 3 4 5 6 6 ধরনের প্রজাতি রয়েছে। আবার এই অঞ্চলটায় দেখো সি বাস্তুতন্ত্রে দেখো একটা অনন্য প্রজাতি কালো রয়েছে, আর বাকি সবগুলোই কমন। আর বি বাস্তুতন্ত্রে দেখো হলুদ, কালো, নীল যা রয়েছে তা আমরা আগেই আলোচনা করে নিয়েছি, মানে এ বা সিতে আছে, নতুন করে কিছু নেই। তাহলে সব মিলিয়ে এই 3টে বাস্তুতন্ত্রে মোট কত ধরনের প্রজাতি রয়েছে? টোটাল 7 ধরনের প্রজাতি রয়েছে। আমরা কিন্তু সংখ্যা আলোচনা করছি না, আলোচনা করছি সামগ্রিকভাবে এই 3টে অঞ্চলে কত ধরনের প্রজাতি রয়েছে। টোটাল 7 ধরনের প্রজাতি রয়েছে। তাহলে গামা বৈচিত্র্য হবে 7 বা 7। কি বোঝানো গেল তো? আমরা তাহলে আলোচনায় কি দেখলাম? যে জীব বৈচিত্র্যকে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করা যায়। জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আবার এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকেও একটু ভালোভাবে বুঝতে গেলে আলাদা আলাদা আঙ্গিকে ব্যাখ্যা করা হয়। যেমন আলফা বৈচিত্র্য বা আলফা ডাইভার্সিটি, বিটা বৈচিত্র্য, বিটা ডাইভার্সিটি, গামা বৈচিত্র্য বা গামা ডাইভার্সিটি। এই বিভিন্ন ধরনের আঙ্গিকে আমাদের আলোচনা করাটা কেন দরকার? একটা উদাহরণ দিই, বুঝতে তোমাদের সুবিধা হবে। যেমন পশ্চিমবঙ্গের নিচের দিকে দেখো সুন্দরবন রয়েছে। এই সুন্দরবন অঞ্চলে অনেক ছোট 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 বদ্বীপ রয়েছে। এই প্রত্যেকটা বদ্বীপকে যদি আমরা আলাদা আলাদা করে ভাবি তাহলে প্রত্যেকটা বদ্বীপের বাস্তুতন্ত্রের গঠন আলাদা এবং জীব বৈচিত্র্য রয়েছে। তাহলে প্রত্যেকটা বদ্বীপের মধ্যে যে প্রজাতি রয়েছে তাকে বলা হচ্ছে সেই বদ্বীপের আলফা বৈচিত্র্য। আবার যখন দুটো বদ্বীপ তুলনা করছি তখন আমরা দেখতে পাবো এই দুটো বদ্বীপের মধ্যে কিছু অনন্য প্রজাতি রয়েছে যা কিনা একটা বদ্বীপে আছে আর আরেকটা বদ্বীপে নেই, তাকে বলা হচ্ছে বিটা বৈচিত্র্য। আর আমরা যদি সমগ্র সুন্দরবনটাকে নিয়ে আলোচনা করি তাহলে এই যে সমগ্র
সুন্দরবনে যে যত বদ্বীপ রয়েছে তার মধ্যে যত ধরনের প্রজাতি রয়েছে তার একত্রে গঠন করছে গামা বৈচিত্র্য। অর্থাৎ এই বৈচিত্র্য আমাদের বিভিন্ন অঞ্চলের প্রাণীদের তুলনামূলকভাবে ধারণা করতে সাহায্য করে। কখনো কখনো কোনো একটি বিস্তীর্ণ অঞ্চল, যেমন তৃণভূমি, নতুন রাস্তা নির্মাণ করার কারণে বা ধস নামার ফলে আলাদা হয়ে যেতে পারে। তখন দুটো তৃণভূমি আলাদা হয়ে গেলে প্রথমে কিন্তু দুটো তৃণভূমির মধ্যেই একই ধরনের প্রজাতি দেখতে পাওয়া যাবে, অর্থাৎ আলফা বৈচিত্র্য একই রকম থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাবে এই দুটো তৃণভূমি যা নতুন রাস্তা বা ধস নামার কারণে আলাদা হয়ে গেছে তাদের মধ্যে অনন্য কিছু প্রজাতি তৈরি হয়েছে, যা কিনা বিটা বৈচিত্র্য বলে আলোচিত হবে। এই জীব বৈচিত্র্য যদি আমরা বুঝতে পারি তারা একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত, তাহলে আমাদের সংরক্ষণ করাটাও অনেক বেশি বিজ্ঞানসম্মত হবে। কি তাই তো? এখানে একটা তোমাদের ধাঁধা দিয়েছি, মানে ধরতে পারো একটা ছোট অঙ্কের মতো। ধরো 3টে বাস্তুতন্ত্র রয়েছে, 1, 2, 3, এবং এই 1 নম্বর বাস্তুতন্ত্রে ABCD 4টে প্রজাতি রয়েছে, 2 নম্বর বাস্তুতন্ত্রে CDEF এই 4টে প্রজাতি রয়েছে, আবার 3 নম্বর বাস্তুতন্ত্রে BCDE আর G এই কটা বাস্তুতন্ত্র রয়েছে। তাহলে এ বাস্তুতন্ত্রের আলফা বৈচিত্র্য কি হবে বলতো? 1, 2, 3, 4, 4 হবে। 3 নম্বর বাস্তুতন্ত্রের আলফা বৈচিত্র্য কি হবে বলো? 1, 2, 3, 4, 5, 5 হবে, তাই তো? আবার আমরা যদি 1 আর 3 এই দুটো বাস্তুতন্ত্রের তুলনা করি, তাহলে দেখো এর মধ্যে B দুটোতেই রয়েছে, C দুটোতেই রয়েছে, D দুটোতেই রয়েছে। তাহলে বাস্তুতন্ত্র 1-এ A হচ্ছে অনন্য, আর বাস্তুতন্ত্র 3-এ E হচ্ছে অনন্য এবং G হচ্ছে অনন্য, যা কিনা 1 নম্বর বাস্তুতন্ত্রে নেই। তাহলে বাস্তুতন্ত্র 3 এবং 1-এর মধ্যে বিটা বৈচিত্র্য কত হবে? 1, 2, 3। কি তাই তো? তোমরা বাকিগুলো একইভাবে বার করে নিতে পারো। আর এই 3টে বাস্তুতন্ত্রের গামা বৈচিত্র্য কত হবে বলো তো? গামা বৈচিত্র্য সব মিলিয়ে কত ধরনের প্রজাতি আছে? ABCDEFG, তাহলে গামা বৈচিত্র্য 7 হবে, 7। কি তাই তো? আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। ভালো থেকো তোমরা সবাই।